সরকার ইসিতে প্রভাব বিস্তারের চেষ্টা করলে দায়িত্ব ছাড়ার হুঁশিয়ারি সিইসির। নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার আরও জোরদার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আমলাদের দৌরাত্মে উপদেষ্টারা অসহায়, মন্তব্য মির্জা ফখরুলের। সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত নির্বাচনের তাগিদ আমির খসরুর। জুলাই সনদ কার্যকরে গণপরিষদ নির্বাচনে কেন বাধা, প্রশ্ন আক্তারের। পুরনো সংবিধানে ভোটে যাওয়া নিয়ে সংশয় এনসিপির। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ, আগুন। একই পরিবারের 9 জন দগ্ধ। মাইলস্টোন ট্র্যাজেডির 1 মাস পর আরেক শিক্ষার্থীর মৃত্যু। কুমিল্লায় লরি উল্টে 4 জন নিহতের পর টনক নড়ল প্রশাসনের। 24 ঘন্টার মধ্যে পদুয়ার বাজারের ইউটার্ন বন্ধ হলেও ঝুঁকিপূর্ণ 53টি নিয়ে সিদ্ধান্ত নেই। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায় এবং আমি সুমাইরা আছি। তন্ময়, অন্তর্বর্তী সরকারের হুকুম মতো কাজ করাতে চাইলে চেয়ারে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজশাহীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কিন্তু তিনি কথা বলেন। একই সঙ্গে কেউ যদি ভোট কেন্দ্র দখলের স্বপ্ন দেখে তাহলে সেটি দুঃস্বপ্নে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবং তিনি যেটি বলেছেন যে আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেওয়া হবে। আমাদের সহকর্মী রাকিবুল হাসানের প্রতিবেদনে আমরা জানব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। এরই অংশ হিসেবে আঞ্চলিক পর্যায়ে নিজেদের আয়োজন ও প্রস্তুতি নিতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। এর অংশ হিসেবে শনিবার সকালে রাজশাহী অঞ্চলের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে আসেন সিইসি। এখানে তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর কমিশন যেতে চায় না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের কাজ এগিয়ে যাচ্ছে। নিজ কমিশনের সততা ও পেশাদারিত্বের বিষয়ে জানান, বর্তমান কমিশন কোনো পক্ষপাতিত্বমূলক কাজ করছে না, এমনকি সরকারও এ পর্যন্ত তেমন কিছু চায়নি। তবে অন্তর্বর্তী সরকার যদি হুকুম মতো কাজ করাতে চায় তাহলে চেয়ারে থাকবেন না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে। আমাদের বলতে দ্বিধা নাই, যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন আপনারা। নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের আগে রোডম্যাপ ও আইন শৃঙ্খলা সহ কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই আসতে পারে নির্বাচনের চূড়ান্ত পরিকল্পনা বা রোডম্যাপ। কোনো কেন্দ্র দখল হলে ওই কেন্দ্রের পুরো ভোট বাতিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিয়ম দেখি যে একটা পুরো কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দিব। সিইসি বলেন, আনুপাতিক পদ্ধতি বা PR পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তবে কমিশন এর মধ্যে যেতে চায় না। দেখেন, PR পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। PR পদ্ধতিতে জন্য যেমন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। নির্বাচনে আওয়ামী লীগ ইস্যু নিয়ে সিইসি জানান, বিচার শেষ না হলে নির্বাচনে আসতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটা তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। এখন
রাজশাহী। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা নেই, এর মধ্যে সবকিছু পুরোপুরিভাবে প্রস্তুত থাকবে সরকার। একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন বা যে কোনো পরিস্থিতি বাংলাদেশের সীমান্ত নিরাপদ ও সুরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গাবতলীতে কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরালোভাবে চলবে। এছাড়াও সীমান্ত সুরক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকব। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। আগামী নির্বাচনে নিরাপত্তা দিতে আনসারের 6.5 লাখ সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এর মধ্যে তাদের প্রশিক্ষণের দেওয়ার মাধ্যমে দক্ষতা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। সকালে আনসার ও ভিডিবি একাডেমিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বাহিনীর মহাপরিচালক একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আগামী নির্বাচনে নিরাপত্তা দিতে এরই মধ্যে 1,80,000 সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। নাশকতার চেষ্টা করা হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। অনুষ্ঠান শেষে কৃতী সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে 6.5 লক্ষ আমাদের সদস্য পুরো সারা দেশব্যাপী নির্বাচনে এই মোতায়েনে থাকবে, যাতে কিনা আমরা প্রত্যেকটা জায়গায় যারাই এই মোতায়েনে থাকবে তারা যেন জানে যে নির্বাচন কেন্দ্রের ডিউটিটা কিভাবে, যে চ্যালেঞ্জগুলো আসবে, বর্তমানের যে প্রেক্ষাপট যেটা তৈরি হয়েছে সে জায়গায় কিভাবে সুনির্দিষ্টভাবে তার কাজটা করবে এবং তার নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবার আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি করতেছি। আমলাদের কাছে সরকারের অনেক উপদেষ্টা অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে বৈষম্যহীনতার কাছাকাছি নিতে পারলেও অভ্যুত্থানের কিছুটা মূল্যায়ন করা যাবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপির 2 শীর্ষ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচনের সম্ভাব্য তারিখ হিসেবে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসের কথা ঘোষণা করার পর থেকেই পক্ষ বিপক্ষে নানা বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা গেলেই সম্ভব হবে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে সর্বশান্ত করে ফেলেছে। বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন আমলারা, তাই অনেক ক্ষেত্রে অসহায় উপদেষ্টারা। আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, আপনি সেক্রেটারিয়েটে যাবেন, জানি এরপরে আমার অনেক কথা বলবেন, সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, অনেক ক্ষেত্রে তারা অসহায়। তারপরেও আমরা আশা করি যে তারা এতদিন যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের এই যে কমিশনগুলো আছে তারা সবাই মিলে, আমরা সবাই মিলে এটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ, একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ভোটের মাধ্যমে নয়, রাজনৈতিক অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে
যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। অভ্যুত্থান পরবর্তী সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়ে বৈষম্যহীনতার কাছাকাছি নিতে পারলেও অভ্যুত্থানের কিছুটা মূল্যায়ন করা যাবে বলেও মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশের মিডিয়া। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দীর্ঘ 9 বছর পর জামালপুরে চলছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলটিয়া এলাকায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। চলে যাচ্ছে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। দীর্ঘ 9 বছর পরে জামালপুরের বেলটিয়া এলাকায় জামালপুরের 7টি উপজেলা 8টি পৌরসভা তৃণমূল হাজার হাজার নেতাকর্মী একসাথে হয়েছেন। দীর্ঘ 17 বছর তারা যেটা বলছিলেন যে বিভিন্ন মিটিং মিছিল থেকে শুরু করে তাদের উপর, দলটির উপর যে ধরনের নির্মম অত্যাচার চালানো হয়েছে তারা কিন্তু তাদের দলীয় কার্যক্রম চালাতে পারে। আজকে এই ত্রিবার্ষিকী সম্মেলনে একেবারে নেতাকর্মীদের মিলন মেলা পরিণত হয়েছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাকর্মীরা এসে হাজির হয়েছেন। এখন থেকে ঠিক এক ঘন্টা আগে ঠিক একটায় আমরা দেখতে পেরেছি যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল তিনি উদ্বোধক হিসেবে এখানে বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে শান্তির প্রতীক এই ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধন ঘোষণা করেন এবং স্বাগতিক বক্তব্য রাখেন। এবং প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সহ বিএনপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, যেখানে বিএনপি যুগ্ম মহাসচিব নির্বাহী কমিটির এমরান সালেহ প্রিন্স রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল আলম রয়েছেন, সেই সাথে সহসাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি আবু ওয়াহাব আকন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে, ইউনিয়ন থেকে, পৌরসভা থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে বসেছেন এবং এখানে দিক নির্দেশনা শুনছেন। এখানে আসার পর কিন্তু নেতাকর্মীরা যেটা বলছেন, যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে, আর মাত্র 5 মাস বাকি, নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে দলকে ঢেলে সাজানো যায়, জামালপুরে কিভাবে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করা যায় এবং যার জন্য সকলকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত হয়ে এই দল বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে, সেই দিক নির্দেশনাগুলো এখানে দিচ্ছেন। এবং একটি বিষয় আমি তথ্য জানিয়ে রাখতে চাই, আমরা দাওয়াতপত্রে জানতে পেরেছিলাম যে এখানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা ছিল বাংলাদেশ সময় 4টার থেকে, এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তিনি আসলে এখানে বক্তব্য দিবেন কিনা সেই বিষয়ে কিন্তু পরিষ্কার কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। সম্ভবত আমরা যদি জানতে পারি তিনি নাও বক্তব্য দিতে পারেন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা সাধারণ যারা অনেক নেতাকর্মী রয়েছেন তারা যে জিনিসটা বলছেন যে আগামীতে দলের জন্য যারা কাজ করেছেন এবং ত্যাগী নেতা রয়েছেন এবং নতুন মুখ যারা রয়েছেন, যারা দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমন নেতাকে তারা আসলে দেখতে চান এবং তৃণমূলের আসলে এই নেতা কর্মীরা যাতে দলকে আরো সুসংগঠিত করে সেই বিষয়টি কিন্তু জোর দিচ্ছেন। পাশাপাশি আমরা যত জানি 2016 সালে কিন্তু সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতি থেকে এখানে কিন্তু কমিটি গঠন করা হয়। তারপর থেকে দীর্ঘ 9 বছর পরে আবারও জামালপুরের এই ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং সম্মেলনের এখন মাঝ পর্যায়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে বিএনপি, তারা এই নির্বাচনের সহ এবং দলকে কিভাবে সুসংগঠিত করা যায় সেই বিষয়ে কিন্তু তারা বক্তব্য রাখছে। এখনো সম্মেলন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তন্ময়, এই ছিল জামালপুর থেকে আমার কাছে সর্বশেষ। দীর্ঘ 9 বছর পর জামালপুরে চলছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। জুলাই সনদ কার্যকরে গণপরিষদ নির্বাচনে কেন বাধা তা বোধগম্য নয় জানিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আগের সংবিধানেই যদি নির্বাচন হয় তাহলে এনসিপি অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেও জানান তিনি। এছাড়া তিনি আরও বলেছেন, পুরনো সংবিধান বাতিল এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করা হয় তবে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে
সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের গোল টেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় দেশের অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন, তবে অন্তর্বর্তী সরকার সফল হতে শেষ পর্যন্ত পারেনি। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। ইউএস এর জন্য, আমাদের জন্য, তারা যে ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং ইউএস এর মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট এবং আমরা ইউএস এর এই মার্কেটটায় আরো আমাদের এক্সপোর্টটা এক্সপান্ড করতে চাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 জনের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের HDUতে ভর্তি আছেন 6 জন। ইমরান আলীর পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রাত 3:30টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরি গলির একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গলির একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন হাসান ও তানজিল। রাতে তাদের ঘর থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসান ও তানজিল সহ পরিবারের সব সদস্যদের দগ্ধ অবস্থায় দেখতে পান তারা। দগ্ধদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বার্ন ইনস্টিটিউট জানায়, দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। এছাড়াও 30% দগ্ধ হয়েছে 1 মাস বয়সী এক শিশুর শরীর। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। তো ওদেরকে ইনিশিয়ালি আসার পর আমরা আমাদের বার্নের যেই ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে যে ট্রিটমেন্টগুলি চালু করার দরকার, আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য সেই চিকিৎসাটুকু আমরা কমপ্লিট করেছি। এদিকে ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিটের আগুন থেকে ঘরে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আর স্থানীয়দের দাবি, ওই এলাকায় তিতাস গ্যাস লাইনে দীর্ঘদিন ধরে লিকেজ থাকলেও বাড়িওয়ালা বিষয়টি আমলে নেননি। ওই বাড়িতে এর আগেও গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগেও একবার পিছে দিয়ে আগুন লাগছিল পাইপের মধ্যে, গ্যাসের পাইপে। তখন বাড়াইতেরা সব মারসাবানা দিনে আসলো, তো বাইর কইরা নিয়ে গেছে, অনেকে রুম সাইডে গেছে গা, পরে আবার ভাড়াইতে আসছে। আগুনটা লাগছে আপনার সম্ভবত ইলেকট্রিক শর্টে। বাড়িওয়ালারা যখন বলছে, উনি যদি এটা সঠিকভাবে এটা তদারকি নিয়ে ঠিক করতো, তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। অগ্নিকাণ্ডের খবরে ইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন নারায়ণগঞ্জ। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যুর কাছে হার মানলেন। 1 মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল 8টার দিকে বার্ন ইনস্টিটিউটে 15 বছর বয়সের শিক্ষার্থী তাসনিয়ার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ফরিদপুরের মথুখালী বলে জানা গেছে। এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 20 জন মারা গেছেন, আর সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 36 জনে, যার বেশিরভাগই শিশু। গত 21 জুলাই উত্তরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। রাত্রি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক যে তালিকা, সেই তালিকায় 28 পদের বিপরীতে আমরা দেখতে পাই প্রতিদ্বন্দ্বিতা করবে 462 জন এবং এর মধ্যে ভিপি পদে 48 জন, জিএস পদে 19 জন এবং এজিএস পদে 28 জন প্রার্থী রয়েছেন। তবে এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী হলেও আলোচনায় রয়েছেন কেউ কেউ। তন্ময়, শীর্ষ 3 পদে যেসব প্রার্থী আলোচিত হয়েছেন তাদের কেউ দলীয় পরিচয়ের কারণে, কেউ কোনো অভ্যুত্থানে অবদানের জন্য, আবার কেউ কেউ ভালো ফলাফল কিংবা সুবক্তা হওয়ার জন্য। এমন সব প্রার্থীদের নিয়ে ফরহাদ বিন নূরের প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এবার প্রার্থীর ছড়াছড়ি। ফর্ম জমা দিয়েছেন ৫০৯ জন প্রার্থী। প্রাথমিকভাবে ৪৭ জনের প্রার্থিতা ত্রুটিপূর্ণ হওয়ায় বৈধ প্রার্থী ৪৬২ জন, যেখানে শুধু ভিপি পদপ্রার্থী ৪৮ জন, জিএস ১৯ জন এবং এজিএস ২৮ জন। তবে এত প্রার্থীর মাঝে কেউ কেউ আছেন আলোচনার কেন্দ্রে। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সুবক্তা হিসেবে বেশ পরিচিত মুখ। ঢাবি ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে রেখেছেন সাহসী ভূমিকাও। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হয়ে শেষ করেছেন অনার্স এবং মাস্টার্স, এখন করছেন এমফিল। ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে তিনিও এখন এমফিল করছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে অধ্যয়নরত। ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হবেন আবু সাদিক কায়েম, তা অনেকটা আগে থেকেই আভাস ছিল। ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই ভিপি প্রার্থী ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সূর্য সেন হলের শিক্ষার্থী। অনার্স ও মাস্টার্সে তৃতীয় স্থান অধিকারী সাদিক কায়েম জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি এখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস প্রার্থী এস.এম. ফরহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের বর্তমান সভাপতি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কবি জসিমউদ্দিন হলের ছাত্র তিনি, এখন একই বিষয়ে এমফিল করছেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এজিএস প্রার্থী মহিউদ্দিন খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। বিজয় ৭১ হলের এই শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৯৩ এবং মাস্টার্সে ৩.৯৭। গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি প্রার্থী আব্দুল কাদের জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির একজন। তিনি বিজয় ৭১ হলের ২০১৮-১৯ সেশনের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন। ফজলুল হক মুসলিম হলের ২০১৯-২০ সেশনের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী আবু বাকের মজুমদারও জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা। জুলাইয়ের আরেক সংগঠক উমামা ফাতেমা স্বতন্ত্রভাবে প্যানেল দিয়েছেন ডাকসু নির্বাচনে। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে ভিপি প্রার্থী উমামা কবি সুফিয়া কামাল হলের ২০১৮-১৯ সেশনের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এখন মাস্টার্সে পড়ছেন তিনি। জিয়াউর রহমান হলের ২০১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন এখন মাস্টার্সে অধ্যয়নরত। এই জিএস প্রার্থীও জুলাইয়ের সামনের সারির যোদ্ধা। এনসিপি থেকে সদ্য বহিষ্কৃত মাহিন সরকারের নেতৃত্বে আরেকটি স্বতন্ত্র প্যানেলের নাম সমন্বিত শিক্ষার্থী সংসদ। ডাকসু ফর চেঞ্জ নাম দিয়ে প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা সংগঠনের সভাপতি। স্যার এ.এফ. রহমান হলের ২০১৪-১৫ সেশনের লোক প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী এখন মাস্টার্সে পড়ছেন। তিনিও বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন। ডাকসু নির্বাচনের দাবিতে করেছেন অনশনও। ২০১৯ নির্বাচনে শামসুন্নাহার হল সংসদের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি প্রার্থী। জাতীয় নাগরিক কমিটির সাবেক এই সদস্য নিজে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না হলেও এবার প্রার্থী হলেন বাম সংগঠনগুলোর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমুল্লার বসু প্রতিরোধ পর্ষদ প্যানেল থেকে জিএস প্রার্থী, তিনি জগন্নাথ হলের শিক্ষার্থী। ২০১৫-১৬ সেশনে অনার্সে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে ভর্তি হলেও এখনও শেষ হয়নি স্নাতক, পড়ছেন চতুর্থ বর্ষে। এত প্রার্থীর ভিড়ে কে কতটা এগিয়ে তা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে তা হয়তো আরও পরিষ্কার হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডাকসু নির্বাচন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জের, তাই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। বলেন, সুষ্ঠু ডাকসু অনুষ্ঠানে নিয়মিত সব অংশীজনদের সাথে বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাওয়া অভিযোগগুলো চিহ্নিত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান উপাচার্য। আমরা প্রতিনিয়ত
চেষ্টা করছি সবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে, সমস্যা যেখানে আছে সেটি সমাধান করা, এবং বড় দাগে যে কনসার্নসগুলো এসছে সেই কনসার্নগুলোকে আমরা এক এক করে অ্যাড্রেস করার চেষ্টা করছি। এটি একটি জাতীয় দায়, যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। সেপ্টেম্বরে কমতে পারে বৃষ্টি, আর এতে জমে থাকা পানি থেকে বাড়তে পারে এডিস মশা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে প্রায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। ঋতুর দিনপঞ্জিতে বর্ষা ফুরিয়েছে। শরতের নীলাকাশ আর শুভ্র মেঘের দিনগুলোতেও কখনো কখনো বৃষ্টির দেখা মিলছে রাজধানীতে, যা থেকে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ঘটছে এডিসের বিস্তার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ২৭,০০০-এর বেশি। প্রায় প্রতিদিনই এ রোগীর সংখ্যা বাড়ছে, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১১০-এর বেশি। এছাড়াও প্রতিদিনই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টি আরও কমে গেলে জমে থাকা পানিতে বাড়তে পারে এডিসের বিস্তার। আগামী কয়েকদিন পরে যখন বৃষ্টিপাতটা কমে যাবে তখন ডেঙ্গু রোগী ধীরে ধীরে বাড়তে শুরু করবে, কারণ এডিস মশার ঘনত্বটাও বাড়তে শুরু করবে। এখনও ডেঙ্গুর যে পিক মৌসুম সেটি এখনও আসেনি। আগামী মাস, বিশেষ করে সেপ্টেম্বর এবং অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হওয়ার একটি ঝুঁকি আছে যদি আমরা সঠিকভাবে এটিকে ম্যানেজ করতে না পারি। শরীরে ডেঙ্গুর ভাইরাস প্রবেশ করলে দ্রুত কমতে থাকে প্লাটিলেট, যা সব ধরনের রোগ প্রতিরোধের সামর্থ্য কমিয়ে দেয়। তাই ডেঙ্গুর লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। জ্বর দেখা দিলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ডেঙ্গু টেস্ট সহ কিছু টেস্ট করে ফেলবো। এই ডেঙ্গুতে সাধারণত জ্বর থাকে ৩ থেকে ৫ দিন উচ্চমাত্রার জ্বর, এবং জ্বরটা যেদিন থেকে কমে যায় তখন থেকে আমাদের ক্রিটিক্যাল পিরিয়ডটা শুরু হয়। ক্রিটিক্যাল পিরিয়ডটা হয় 2 থেকে 3 দিন। ওই সময়টা মনিটরিংটা খুব জরুরি, খুবই জরুরি। কেউ যদি ডেঙ্গুতে আক্রান্তও হয় বা ডেঙ্গু যত জটিলতা ওই সময়ে ইউজুয়ালি সৃষ্টি হয়। এই জন্য জ্বর দেখা দিলে প্রথম দিনে হাসপাতালে ভর্তি হতে হবে, ব্যাপারটা এরকম নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ম্যালেরিয়ার মতো পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে সবগুলো সংস্থাকে একটি ইউনিটের মাধ্যমে কাজ করতে হবে। কোনো একটা সংস্থা, কোনো একটা হাসপাতাল একা রোগী নিয়ন্ত্রণ এবং মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো প্রতি বছরই তো একইভাবে চলছে। কাজে এরকম ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য হয় একটা প্রতিষ্ঠানকে আমরা নির্দিষ্ট করি, আইডিসিআর মতো, যারা এই জন্য যত মন্ত্রণালয়, যত মানুষ, সরকারি বেসরকারি, জনগণ সবার সাথে সমন্বিত করে কাজ করবে। একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে যে যারা সার্বিক দায়িত্ব পালন করবে। এখন তো আপনি স্বাস্থ্যকে জিজ্ঞেস করেন, তারা বলবে আমরা চিকিৎসা দিচ্ছি, মশা নিয়ন্ত্রণ তো আমার দায়িত্ব না। আবার আপনি যারা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বলবে যে আমরা তো মশা নিয়ন্ত্রণে কাজ করছি, রোগীর চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। কাজেই ফাঁক দিয়ে মানুষ কিন্তু মারা যাচ্ছে। কাজেই একটা একক কর্তৃপক্ষ দরকার যারা সমন্বয় করবে। ডেঙ্গু এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরেও বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতেও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সব পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিউল আহমেদ, এখন, ঢাকা। কুমিল্লায় লরি চাপায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহতের পর টনক নড়েছে প্রশাসনের। 24 ঘন্টার মধ্যে বন্ধ হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজারের ইউটার্ন। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাকি 53টি ইউটার্নের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পদুয়ার বাজার ইউটার্ন বন্ধের পর সকল যানবাহন সদর দক্ষিণ উপজেলার দয়াপুর দিয়ে ইউটার্ন করবে বলে জানান তারা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ইউটার্ন ঘিরে একের পর এক ঘটছে দুর্ঘটনা। 54টি ইউটার্ন সড়ককে পরিণত করেছে মৃত্যুকূপে। পাশাপাশি অব্যবস্থাপনার সুযোগে উল্টো পথে যান চলাচল আর নিষিদ্ধ 3 হুইলার চলছে অবাধে। ইউটার্নটি একটি মরণ ফাঁদ। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত মোট 32 জন লোক মারা গেছে এখানে। বিশেষ করে নূরজাহান থেকে যে উল্টা পথে যে গাড়িগুলো আসে, এই উল্টা পথে গাড়িগুলো আসার কারণে এখানে আমাদের এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে। মহাসড়কে নেরু করে ফেলছে কাউন্টারগুলো হইয়া, দোকানগুলো হইয়া। তারা যে নেরু করছে, এই নেরু করার কারণে আপনার এই গাড়িটা স্মুথলি যাইতে পারে না।
পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নির্মাণ নিয়েও ক্ষোভ স্থানীয়দের। তারা বলছেন, অপরিকল্পিত নির্মাণের কারণে আরও ভোগান্তি বাড়ছে। দুর্ঘটনা এড়াতে ইউলুপ নির্মাণ শুরু হলেও জমি অধিগ্রহণে এসেছে 57টি আপত্তি। সাময়িকভাবে ইউটার্নটা অফ করছি এবং আমাদের সামনে সদর দক্ষিণে আরেকটা ইউটার্ন আছে, আমাদের একটু কষ্ট করে একটু 2-3 কিলো দূরে গিয়ে ইউটার্নটা নিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আপাতত সলিউশন। আর আপনারা জানেন আমাদের এই চিটাগাং বন্দরে যে আমরা ইউলুপ প্রকল্পের আওতায় ইউলুপ নির্মাণ কাজ চলতেছে, এইটার কাজ শেষ হলে আসলে আমাদের এই ক্ল্যাশগুলো কিন্তু আর থাকবে না। শুক্রবার পদুয়ার বাজার ইউটার্নে লরির নিচে চাপা পড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা। প্রাণ হারান একই পরিবারের 4 জন। এ ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী, সওজ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা। ঘোষণা দেন ইউটার্ন বন্ধ করে দেওয়ার। ইউটার্ন বন্ধ করা কিংবা ইউটার্ন কীভাবে ভালোভাবে চলা যায় এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে এখানে এটা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লরি চাপায় 4 জন নিহত হওয়ার ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে হানিফ পরিবহন ও লরি চালক হেলপারদের আসামি করে মামলা দায়ের করেছেন নিহত ওমর আলীর ভাই আবুল কালাম। সড়ক ব্যবস্থাপনা নিয়ে এমন প্রশ্ন নতুন নয়, কিন্তু ভয়াবহ দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি থামাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। প্রায় 6 ঘন্টা পর জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা আন্তনগর যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগিটি অপসারণ করা সম্ভব হয়েছে। ঢাকা থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে বগিটি উদ্ধার করা হয়। সকাল 8:15টার দিকে বিমানবন্দর স্টেশনের আউটার সিগন্যালের কাছে এই দুর্ঘটনায় ঢাকামুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল সচল রাখে কর্তৃপক্ষ। স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনের সামনের দিকের 7063 নম্বর কোচের বগিটি লাইনের বাইরে চলে যায়। ঘটনার পর লাইনচ্যুত কোচের সামনের অংশ ক্যান্টনমেন্ট স্টেশনে এবং পেছনের অংশ টঙ্গী রেলওয়ে স্টেশনে পাঠানো হয়েছে। এতে একই লাইনে অন্যান্য ট্রেন চলাচলে বিলম্ব ঘটে। ঢাকার প্রধান 4টি নদী দখল ও দূষণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বিশ্ব ব্যাংক ও এডিবির কাছে অর্থায়ন চাওয়া হয়েছে। পাশাপাশি সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পর নজর রাখতে হবে যেন সেখানকার কারখানাগুলো রাজধানীমুখী না হয়। এজন্য সতর্ক বার্তা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এখন জমি উদ্ধার করা হচ্ছে এক চ্যালেঞ্জ, উদ্ধার করে ওটাকে টিকানো হচ্ছে এক চ্যালেঞ্জ, আরেকবার সবার হাত থেকে ওটাকে বাঁচানো হচ্ছে আরেক চ্যালেঞ্জ। ঢাকার জনসংখ্যা কখনোই কাঙ্ক্ষিত যেভাবে আমরা চাচ্ছি সেভাবে কমিয়ে রাখা সম্ভব না, কিন্তু আর যেন না বাড়ে। কেমন করে আমরা সাভারকে, গাজীপুরকে, কেরানীগঞ্জকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তুলতে পারি, ভূমিদস্যুদের হাতে অমুক স্যাটেলাইট সিটি, অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার করতে পারে, সেই কাজটা আমাদেরকে আসলে করে যেতে হবে। এবার ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘ বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য অবকাঠামো। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় প্রশাসন বলছে, শুক্রবার রাতে মেঘ ভাঙা বৃষ্টির কারণে থারেলি বাজার ও আশপাশের আবাসিক এলাকা ঢেকে গেছে জঞ্জালে। পানির সঙ্গে ভেসে আসছে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর খণ্ডিত অংশ, উপড়ে যাওয়া গাছ, বৈদ্যুতিক খুঁটি সহ নানা জঞ্জালে ঢেকে গেছে থারালি তাহসিন অফিস, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সরকারি বাসভবন। সাগওয়ার গ্রামের ধ্বংসস্তূপে এক কিশোরীর চাপা পড়ার খবরে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। উদ্ধার অভিযানে সামিল হয়েছেন স্থানীয়রাও। বন্ধ রাখা হয়েছে রাজ্যের প্রধান সড়কগুলো। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।